অকল্যান্ডে বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি, টাইগাররা জিততে চায় সিরিজের শেষ টি-20। তামিম ইকবালের কাপ্তানিতে বড় অর্জনের পথে এগোবে টাইগাররা, বিশ্বাস করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বোর্ডের সাথে তৈরি হয়েছে ক্রিকেটারদের দূরত্ব, কাউকে না কাউকে নিতে হবে ঘোচানোর দায়িত্ব। নেপালে হেরে সমালোচনার মুখে হেড কোচ জেমি ডে, তার যুক্তি শুনে আটকে উঠেছে বাফুফে। কাল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন, থাকছে বর্ণাঢ্য আয়োজন। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আইসিসির আইন অনুযায়ী উইকেট থেকে বাউন্ডারির দূরত্ব কোনোভাবে ৫৫ মিটারের কম হতে পারবে না। তবে এই নিয়মের আগেই আন্তর্জাতিক ভেন্যু স্বীকৃতি পেয়েছে ইডেন পার্ক। এই মাঠে স্ট্রেইট বাউন্ডারি মাত্র ৪৫ মিটার। অকল্যান্ডে এমন এক ভেন্যুতে সফরের শেষ টি-20 খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টায়। মাহদি হাসানের রিপোর্ট। এবারের নিউজিল্যান্ড সফরটা গেছে কেমন, সেটাই যেন ছবির ভাষায় বলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রূপকথার মতো সুন্দর দেশটা আরও একবার একটা দুঃস্বপ্নের নাম। মাঝে মাঝে এলোপাথারি ভালো ব্যাটিং বা বোলিং হয়েছে, তবে মনে রাখার মতো কি দিয়েছে এই সফর। শেষটা রাঙিয়ে রাখার উপলক্ষ অকল্যান্ডের ইডেন পার্ক, যেখানে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-20টা খেলবে বাংলাদেশ। ম্যাচ ভেন্যু ইডেন পার্ককে বলা হয় আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ছোট মাঠ। স্ট্রেইট বাউন্ডারি মোটে ৪৫ মিটার। ছোট মাঠ হওয়ার কারণে হয়তো খানিকটা প্রত্যাশিতই রান তাড়া করে জেতার যে সর্বোচ্চ টি-20 রেকর্ড, সেটাও এখানটায়। তবে এই ছোট মাঠে নামার আগে পরিসংখ্যান জানান দিচ্ছে সব ফরম্যাট মিলিয়ে টানা ৩১টা ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার। আর এই ভেন্যুতে আগে কখনো কোনো ম্যাচ খেলেনি টাইগাররা। জেতা সম্ভব, কিন্তু আমরা যেভাবে খেলছি, আমরা হয়তো বা বলাররা একদিন ভালো করছে বা ব্যাটসম্যানরা, আমরা যদি ৩ ফরম্যাট মানে ৩টা মিলে যদি আমরা ভালো করতে পারতাম, যে ব্যাটিং বোলিং ফিল্ডিং, দেন আমাদের জিনিসটা অনেক ইজি হতো, জেতাটা সম্ভব হতো। সিরিজ জুড়ে হারের বৃত্তে থাকা দলে পরিবর্তন হয়েছে বারবার, তবে কোনো কম্বিনেশনই তো কাজ হয়নি। শেষ টি-20তে বড় ধরনের পরিবর্তন আসারও কোনো সম্ভাবনা নেই। তাসকিন আহমেদ বরাবরই অ্যাটাকিং অপশন, অর্থাৎ উইকেট টেকার। ভালো বোলিং করার পরও বারবার সতীর্থরা তাকে ডুবিয়েছেন। সে কারণে সিরিজ জুড়েই বোলিং ফিগারটাও থেকে গেছে খরুচে। এছাড়াতে শেষ ম্যাচে যদি তাসকিন না খেলেন, তার জায়গায় ঢুকে যেতে পারেন মুস্তাফিজ অথবা রুবেল হোসেন। পুরো সিরিজ জুড়ে অফর্মে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এক্সাইটিং প্রসপেক্ট লিটন কুমার। শেষ বেলায় কিছু রান কি খুঁজে পাবেন? আগের ম্যাচে ঝড়ো 50 পেয়েছেন সৌম্য সরকার, তবে ধারাবাহিকতার সমীকরণটা কি মেলাতে পারবেন? দলীয় বা ব্যক্তিগত মানদণ্ডে নিউজিল্যান্ড সফর জুড়েই অনেক জবাব মেলেনি, তবু কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। মাহদি হাসান, ৭১। তামিম ইকবালের কাপ্তানিতে বড় অর্জনের পথে এগোবে টাইগাররা, বিশ্বাস করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এখন থেকে পরিকল্পনা মাফিক এগোলে ২৩ বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা করেন ম্যাচ। পরপর ৩ বছরে ৩ বিশ্বকাপ। বাংলার সফলতম কাপ্তান কি দলের সাথে কোনোভাবে যুক্ত থাকবেন? এমন প্রশ্নে মাশরাফির মুখে রহস্যের হাসি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। It has indeed, and there we go. He's on the shoulders of Tamim Iqbal. নিজের গোধূলি বেলায় তামিমের কাঁধে ক্যাপ্টেন মাশরাফি। স্বর্ণালী মুহূর্তটা যেন বাংলার ক্রিকেট ইতিহাসে সাফল্যের অন্যতম প্রতিচ্ছবি। ম্যাচ যদি হন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তবে তো তামিম ছিলেন তার অন্যতম সেনানী। নড়াইল এক্সপ্রেস যখন দুর্বার গতিতে ছুটেছে, ব্যাট হাতে তার পাওয়ার ইঞ্জিন হয়ে তামিম ইকবাল সবচেয়ে বেশি জ্বলে উঠেছে। ক্যাপ্টেন মাশরাফি আমলে উইলো হাতে তিনি সবচেয়ে সফল। সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি, সেরা গড় সবখানেই ছিল মিস্টার খানের দখল। নিজের সাফল্যের অন্যতম কাণ্ডারির উপর তাই অগাধ আস্থা, বিশ্বাস মাশরাফির। প্রায় ৬ বছরের ক্যাপ্টেন্সির লেগাসিটা নাকি তামিমের কাছেই সবচেয়ে নিরাপদ।
তামিমকে যদি একটু সাপোর্ট দেওয়া হয়, আমার বিশ্বাস তামিম কিন্তু চেঞ্জ করে দিতে পারবে। তাকে আমার এখন আরও বেশ ইনভলভ মনে হচ্ছে। এর আগে অনেকবার ও মিডিয়ায় যে বলেছে যে আই এম এ ভেরি গুড ভাইস ক্যাপ্টেন, বাট ওকে এখন দেখে মনে হচ্ছে যে ও অনেক দায়িত্ব নিয়েছে এবং দায়িত্বর সাথেই গুরুত্ব সহকারে জিনিসটা করছে। সো আমার বিশ্বাস ও ভালো করবে, একটু সবার সহযোগিতা দরকার ওকে। তামিম সবশেষ নিউজিল্যান্ড সফর থেকে খালি হাতে ফিরেছে। 6 ম্যাচে নয়া ক্যাপ্টেনের সাফল্য ব্যর্থতা 50-50। প্রশ্ন হচ্ছে তামিম সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন কি? 6 ম্যাচের পরিসংখ্যানে অন্তত উত্তরটা ইতিবাচক। প্রায় 42 গড়ে রান করেছেন 250, 53টা, 2 জায়গাতেই তামিম দলের সেরা। ওকে প্রেশার দিয়া বিভিন্ন জায়গায় এই বল নষ্ট করছে, এটা না। আসলে ও এভাবে খেলে তো বাংলাদেশ টিম জিতেছে না। তো ওকে একটু সবাই যদি আসলে কোনো না কোনোভাবে যদি একটু সাপোর্ট দিতে পারতাম, একটু সাপোর্ট দিলে সামনে 2023 ওয়ার্ল্ড কাপে আসলে খুব ভালো সুযোগ আছে। আগামী 2 বছরে 3টা বিশ্বকাপ, দেশের ইতিহাসের সেরা ক্যাপ্টেন মাশরাফিকে তামিম রিয়াদরা যে কোনো ভূমিকায় তাদের পাশে পাবে কি? আমি খেলোয়াড় মানুষ, খেলার সাথে সম্পৃক্ত থাকতে চাই। যদি আমাদের কোনো খেলোয়াড়ের কখনো মনে হয় যে আমার সাথে কথা বলা প্রয়োজন, আইল বি দেয়ার অলওয়েজ। নাহিয়ান বিন জসিম, 71। সাকিব মাশরাফি মুখ খোলার পর বিসিবি কর্তাদের মুখে তালা। বোর্ডের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে সাকিব চলে গেলেন আইপিএলে। সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন মনে করেন বোর্ডের ব্যাখ্যা জরুরি। একই সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে সাকিবের ভূমিকা নিয়ে হতাশ তিনি। আইসিসির ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের মতে খেলাটার স্বার্থে দুপক্ষের দূরত্ব ঘোচানো সময়ের দাবি। রিয়াসাত আজিমের রিপোর্ট। আমাদের যদি ব্যাকআপ প্লেয়ার ওইভাবে না থাকে, উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কি কাজটা হয়েছে লাস্ট 4-5 বছরে আমি তো কোনো কিছু দেখি না। যদি দেখতামই তাহলে অ্যাটলিস্ট এরকম প্লেয়ার থাকতো। শুধু খারাপ খেলার কারণেই তাকে এমন জায়গায় নামানো হয় যে সে পারলে হোটেল ছেড়ে বাড়ি চলে যায়। খেলাযোগকে দেয়া মাশরাফির একান্ত সাক্ষাৎকার কিংবা সাকিবের অনলাইন বক্তব্যের বিপরীতে বিসিবির অবস্থান অনেকটা রক্ষণাত্মক। এর মাঝে সাকিব দেশে ফিরেছেন, অনুশীলন করেছেন, আইপিএলে পাড়ি জমিয়েছেন। তবে বোর্ডের সাথে দূরত্ব ছিল স্পষ্ট। সবার মুখে তালা। ক্রিকেট বোর্ডের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা কথা বলছেন না গণমাধ্যমের সাথে। এই যে তারা বক্তব্যটা দিয়েছে সাকিব এবং মাশরাফি, তাদের মতো ক্রিকেটাররা যখন এরকম বক্তব্য দেয় তখন সেই বিষয়ে কথা তো আসলে বলতে হবে। তা না হলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে যে তারা যা বলেছে সেটা আসলে সত্য। তা না হলে ওনারা চুপ করে থাকবেন কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বা ডাইরেক্টর বা অন্যান্য যে কর্মকর্তারা আছে এটা নিয়ে খুব বেশি বদার না। যদি বদার হলো তাহলে এতদিনে কিন্তু আপনারা কমেন্টস পেয়ে থাকেন। ক্রিকেটে মাঠের খেলার বাইরের অংশটা যখন জনসমক্ষে, তখন বোদ্ধা মহলে প্রশ্ন, যা হয়েছে আর যেভাবে হয়েছে কতটা কাম্য ছিল? চুক্তিবদ্ধ থাকা অবস্থায় কিন্তু অনেক কিছু করা যায় না। আপনি যখন কন্ট্রাক্টেড প্লেয়ার, আপনার কিন্তু অনেক বাধা নিষেধ আছে। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেটা কিন্তু চুক্তিতে বলা আছে। সুতরাং চুক্তিবদ্ধ থাকা অবস্থায় উনি ফেসবুক লাইভে এসে যে কথাগুলো বললেন, এটা নিয়েও বিসিবি কিন্তু তাকে প্রশ্ন করতে পারতো যে এটা কতখানি যুক্তিযুক্ত হয়েছে। আমার কাছে মনে হয় যে কোড অফ কন্ডাক্টের জায়গাটায় একদমই আইনের জায়গায় আইন থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের ছাড়া চলবে না। আপনি যখনই এটা মনে করে থাকবেন এবং তখনই দেখবেন যে আপনাকে কোনো না কোনো ব্যাপারে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সম্পর্কের বরফ গলবে কবে, কিভাবে, কে জানে। তবে ক্রিকেটার আর ক্রিকেট বোর্ডের দূরত্বে দিন শেষে খেলাটার ক্ষতি। সাকিব, মাশরাফি, বিসিবি সবকিছুর নিউক্লিয়াসই তো ক্রিকেট। আপনারা সেটেলমেন্টে চলে আসেন অথবা আপনারা কোনো একটা ডিসিশনে চলে যান। হ্যাঁ, এইভাবে চলতে পারে না, কারণ শো মাস্ট গো অন। এইটার সমাধান অবশ্যই হতে হবে এবং সমাধানটা বিসিবির পক্ষ থেকেই আসতে হবে। যে সমাধানটা কি, ওনারা যে কথাগুলো বলছেন, ওয়েদার হাউ ফার ইট ইজ রাইট, হাউ ফার ইট ইজ কারেক্ট। প্রশ্ন এখন একটাই, সমাধানের পথ দেখাবে কে? সবাই যে নিশ্চুপ। তখন আমি কোকোকে। রিয়াসাত আজিম, 71। এবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খবর। ঢাকায় পৌঁছেছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা মশালটি গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে তা তুলে দেওয়া হয় সাবেক শুটার শারমিন আক্তার রত্না ও বক্সার জুয়েল আহমেদের কাছে। বৃহস্পতিবার তা পৌঁছে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইহতেশাম সবুজের রিপোর্ট। গ্রিক পুরাণের কথা, অগ্নি দেবতা জিউসের কাছ থেকে আগুন চুরি করে এনেছিলেন প্রমিথিউস। মানুষের কল্যাণের জন্য আনা সেই আগুন
যেখানে প্রথম রাখা হয়েছিল গ্রিসের সেই এথেন্স থেকেই শুরু হয় অলিম্পিক আসর। আর সেই থেকেই মঙ্গল কামনায় সেই আগুন মশালে প্রজ্বলিত হয়ে দেশে দেশে হাতে হাতে ঘুরে বেড়ায়। শুধু অলিম্পিক নয়, যে কোনো গেমসেই মশাল র্যালির এই প্রচলন এখনো বিদ্যমান। তার ধারাবাহিকতায় বাংলাদেশ গেমসের মশালটাও টুঙ্গিপাড়া থেকে পৌঁছে গেছে ঢাকায়। কারণ এটার জন্য আমাদের অনেক দিনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং এটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, পাশাপাশি কোয়ালিটি প্লেয়ার যাতে উঠে আসে এবং তৃণমূল থেকে যাতে আমাদের যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় আমরা পেতে পারি, এই জন্যই কিন্তু এত বড় আয়োজন, এত টাকা খরচ করে। আমরা অবশ্যই মনে করি এটি বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন এবং এর মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসপ্লে, আতশবাজি সহ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও রাখা হয়েছে। ইহতিশাম সবুজ, ৭১। কালে ভদ্রে দীর্ঘ প্রতীক্ষা শেষে কোনো একটা ট্রফি জেতার সম্ভাবনা তৈরি করে দেশের ফুটবলাররা, অথচ হেড কোচ জেমি ডে সুযোগটা হেলায় হারালেন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নেপাল গেলেও জেমির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা। ফাইনালে হারের পর দিলেন অদ্ভুত যুক্তি, তার কথায় বাফুফে কর্তাদের চোখে মুখে প্রকাশ পেল বিরক্তি। ইহতিশাম সবুজের রিপোর্ট। ওদের স্বপ্নের অপমৃত্যু হয়েছে। সময়ের মূল্যটা কেউ কি দেবে না দিতে পারবে? ১.৫ যুগ পর একটা ট্রফির সন্ধান করা বাংলাদেশ সুযোগ পেয়ে কাজে লাগায়নি, এমনকি চেষ্টাও করেনি। রীতিমতো গলা টিপে মেরেছে স্বপ্নটাকে। মলিন মুখে উল্টো পথে হাঁটা ধরা এই ফুটবলাররাই এখন অপরাধী। আসলেই কি তারা দায়ী? নেপালের বিপক্ষে ফাইনালের একাদশ দেখেই চমকে ওঠার কাণ্ড। অভিজ্ঞতা কিংবা পারফরম্যান্স কিছুরই বালাই নাই। মূল ফুটবলারদের সাইড বেঞ্চে বসিয়ে একাদশ সাজিয়েছে নতুনদের নিয়ে। যা হবার তাই হলো, বাংলাদেশ ম্যাচটা খোয়ালো। যিনি নাটের গুরু, ম্যাচের পরদিন সেই হেড কোচের যুক্তিটা এমন ছিল। As I said, the focus wasn't on winning the trophy, we was in the final and obviously we'd like to have won it. এটা তো অ্যাবসার্ড একটা কথা, এটা তো হইতে পারে না। একটা কোচের সবার আগে কিছু প্ল্যানিং থাকতে হবে। সে ট্রফির জন্য খেলে নাই, সে খেলার জন্য খেলছে, এটা তো কোনো স্টেটমেন্ট হতে পারে না। আমি মনে করি টোটালি আমাদের প্রেসিডেন্ট এটাতে হস্তক্ষেপ করা উচিত। একটু সফলতার জন্য দেশের ফুটবল যখন বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে, কর্তারা রাত দিন গালি খাচ্ছে, তখন দেশের ফুটবলের চাহিদা না বুঝে তার এমন বিলাসিতা কিংবা খামখেয়ালিপনা ভুল নয়, অপরাধী বটে। দলের সেরা ফুটবলারদের সাইড বেঞ্চে বসিয়ে ফাইনাল খেলা মানেই ফুটবল নিয়ে বাংলাদেশ আর বাঙালির চাওয়াটাই বুঝতে পারেননি এই বিলেতি। বাংলাদেশের ক্রীড়ামোদী ফুটবল প্রেমী যারা, সবাই তাদের কষ্টটা পেয়েছে এই দল গঠন দেখে, এবং আমি মনে করি যে কোচিংয়ের একটা বিরাট গাফিলতি ছিল। কোচ ট্রফির গুরুত্ব বুঝতে না পারলেও লাল সবুজের পতাকা বুকে ধারণ করা ফুটবলাররা ঠিকই বুঝেছিল। কিন্তু নিরুপায় অসহায় এই ছেলেগুলোর কি বা করার আছে? নীরবেই আক্ষেপে কাতরাচ্ছিল ডাগা উঠে বসে। ফুটবলারদের না পাওয়ার এই যন্ত্রণার দাম কি দিতে পারবে নিজের ইচ্ছে পূরণে ব্যস্ত থাকা জেমি ডে? সে না পারলেও আপাতত দেশে ফিরে দিতে হবে করা জবাবদিহিতা। এখনই সময় যে পরবর্তীতে আমাদের কি করণীয় দরকার। আমরা কি কোচ নির্ভর থাকব, নাকি আমাদের কোচিং স্টাফের ভালো কিছু পারফর্ম করার মতো দায়িত্ব আমরা কাউকে দিব, বা কেউ এটা নিয়ে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিবে যে আমাদের কোচিং স্টাফ কি হওয়া দরকার, আমাদের কোচিং টিম কি হওয়া দরকার।
বাড়ি ফেরার পথে কাঁধের এই ব্যাগে স্বপ্ন নিয়ে ফিরতে পারত, আজ নিশ্চয়ই তা বেদনায় ভর্তি। সর্বনাশ করেছে ওস্তাদের ওস্তাদি। ইহতেশাম সবুজ, ৭১।